Thank you, Vaya. Hello, everyone. Today we are going to talk about network pharmacology. Before we begin, let me introduce myself. My name is Riddhi Sarkar. Last year, I completed my graduation in biochemistry and molecular biology from the University of Rajshahi. Currently, I'm working as a research associate at Panacea Research Center as well as a research assistant at the University of Dhaka under Dr. Omran Ganguly, my supervisor. We have some international students and professors here, so I will try to speak in a mix of Bangla and English so that everyone can understand. But most of the students are Bengali students, so I will speak in Bengali. Okay. So what is network pharmacology? নেটওয়ার্ক ফার্মাকোলজি হলো এমন একটা গবেষণা পদ্ধতি যেখানে আমরা ডিজিজ, জিনস, প্রোটিনস এন্ড বায়োলজিক্যাল পাথওয়েস নিয়ে কাজ করি এবং সেটা একটা নেটওয়ার্কের মধ্যে। ঠিক আছে? কারণ পুরোনো পদ্ধতিতে আগে কি করা হইতো, কনভেনশনাল ওয়েতে সেখানে একটা ড্রাগ এন্ড একটা টার্গেট ছিল, যেটাকে বলা হতো ওয়ান ড্রাগ ওয়ান টার্গেট পদ্ধতি। যে আগেকার বিজ্ঞানীরা মনে করতো যে এক একটা ডিজিজের জন্য একটা জিনই দায়ী। কিন্তু এখন দেখা গেছে বর্তমানে যে বেশিরভাগ রোগ হচ্ছে জটিল এবং বেশিরভাগ রোগী খালি একটা জিনের সাথে সম্পৃক্ত না, অনেকগুলো জিন আছে যেগুলো একসাথে কম্বাইনলি ভাবে একটা রোগের জন্য দায়ী। এবং সেই রোগগুলো সম্পর্কে আমরা এবং সেই জিনগুলো সম্পর্কে আমরা নেটওয়ার্ক ফার্মাকোলজিতে জানতে পারবো। তো নেটওয়ার্ক ফার্মাকোলজির মধ্যে আমরা বুঝতে পারি যে কোন কোন জিন এবং কোন কোন প্রোটিন একটা রোগে ভূমিকা রাখতেছে এবং সেগুলো জিনের মধ্যে কি কি সম্পর্ক রয়েছে এবং কোন জিনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওখানে অনেক জিনই আছে যেগুলো আসলে ওই রোগের জন্য দায়ী বাট অতটা বেশি সিগনিফিকেন্ট না। তো সেজন্য আমরা ট্রাই করবো কি, যে আমরা মোস্ট সিগনিফিকেন্ট যে জিন যেগুলোকে আমরা বলি হাব জিন। তো হাব জিন আসলে কি, যে জিনগুলো অনেকগুলো জিনের সাথে কানেক্টেড এবং যে জিনটাকে যদি আমি ডিস্টর্টেড করে দিই দেখা যাবে অন্যান্য জিনগুলো ডিস্টর্টেড হয়ে গেছে। তো আমাদের টার্গেটই হচ্ছে নেটওয়ার্ক ফার্মাকোলজির যে এই হাব জিনগুলোকে হচ্ছে আইডেন্টিফাই করা। ঠিক আছে? নেক্সট, আমাদের এই নেটওয়ার্ক ফার্মাকোলজি আসলে কেন ইম্পর্টেন্ট, আমরা এটা কেন ইউজ করব? ফার্স্ট, মাল্টিজিন অ্যানালাইসিস ফর কমপ্লেক্স ডিজিজ। একটি রোগ অনেকগুলো জিন ও প্রোটিনের কারণে হতে পারে, তাই না? তো নেটওয়ার্ক ফার্মাগুলোর মধ্যে তাদের সম্পর্কগুলো আমরা সেখান থেকে জানতে পারবো। So second is understand gene and protein interactions. So one person asked that I should speak in English. Well, I will try, but most of the students are in Bengali students. So okay. First of all, we need to understand the interactions between gene and protein. So that we can understand the network. The third will be the identify the key genes that I called the hub genes. যেটা আমি একটু আগেই বললাম যে হাব জিন্স মানে কি, যে অনেকগুলো জিন্স যেগুলো একটা জিনের সাথেই কানেক্টেড এবং একটা জিনকে ডিস্টর্টেড করে দিলে অন্য জিনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমাদের টার্গেটটা ওই হাব জিনটাকেই, কারণ ওই হাব জিনটাই আমার ডিজিজের জন্য দায়ী। তো 4 নম্বরে আমাদের কি আছে, অ্যানালাইজ ফাংশনাল পাথওয়েস, জিও অ্যান্ড কেক। তো আমাদের অনেকগুলো পাথওয়ে আছে, যেমন সেল সাইকেল পাথওয়ে, যেমন G1 থেকে এস ফেজে যেমন যায়, এস থেকে G2 তে যায়, G2 থেকে এম এ যায়। এরকম অ্যাপোপ্টোসিস আছে, যেখানে আমাদের কি হয়, সেল ডেথ হয়। এবং অ্যাপোপ্টোসিস কিন্তু ইম্পর্টেন্ট শরীরের জন্য, কারণ অ্যাপোপ্টোসিস না হলে দেখা গেল ক্যান্সার হয়ে যেতে পারে। তো আমাদের টার্গেট কি, এই পাথওয়ে গুলোকেও বের করা এবং সেগুলোকে আমরা ফোকাস করে আমরা একটা বায়োমেডিক্যাল রিসার্চ তৈরি করা। ঠিক আছে? তো আমাদের এটা কি কিভাবে হতে পারে স্টেপ বাই স্টেপ। তো ফার্স্টে আমাদের কাজ করতে হবে যে ডিফারেন্সিয়ালি এক্সপ্রেস জিনকে আমাদেরকে আলাদা করতে হবে। হ্যাঁ, তো এখানে সবার আগে কোশ্চিন আসতে পারে ডিফারেন্সিয়ালি এক্সপ্রেস জিন আসলে কি। তো আমাদের এখানে অনেকে বায়োকেমিস্ট্রি আছেন এবং ফার্মাসি ডিপার্টমেন্টের স্টুডেন্টসরাও থাকবেন, তারা জানেন যে কিভাবে করে ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিন আসলে কি। তো এটা আসলে একটা নর্মাল যে মানুষ থাকবে বা নর্মাল যে একটা এন্টিটি থাকবে, যেমন একটা মানুষকে ধরে নিই হোমোসেপিয়ান্স, যে একটা নর্মাল এবং তাকে আমরা কন্ট্রোল হিসেবে চিন্তা করব। কন্ট্রোল বলতে রেফারেন্স, যেমন আমরা যখন একটা প্রেসক্রিপশন দেখি বা আমরা একটা প্রেসক্রিপশন তো না, যে কোনো একটা টেস্টের রেজাল্ট দেখি, ওখানে দেখা যায় যে রোগের পাশে লেখা থাকে যে রেফারেন্স নাম্বার এটা ছিল, কিন্তু রোগীর দেখে দেখা গেছে এটা। তো এটা কিন্তু দেখো ডিফারেন্সটা আমরা বুঝতে পারতেছি। ঠিক এমনই ভাবে যে আমাদের যে এই ডিফারেন্সিয়াল জিন, আমাদের জিন যখন এক্সপ্রেস হচ্ছে, সেটা নর্মাল পার্সনে বা কন্ট্রোলে যে এক্সপ্রেসটা হচ্ছে, দেখা যায় যে রোগীর দেহে তার থেকে বেশি এক্সপ্রেস হয়ে যাচ্ছে, না হলে কম এক্সপ্রেস হয়ে যাচ্ছে। তো যেগুলো বেশি এক্সপ্রেস হয় সেগুলোকে বলা হচ্ছে আপ রেগুলেটেড জিনস, আর যেগুলো কম এক্সপ্রেস হয় সেগুলোকে বলা হয় ডাউন রেগুলেটেড জিনস। তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেমন এই যে লাল যে জিনিসটা আছে,
সেটা হচ্ছে আমাদের এই যে নর্মাল, যদি আমরা লালটাকে ধরি তো দেখা যাবে যে এই সবুজটা নর্মাল থেকে বেশি এক্সপ্রেস হয়ে যাচ্ছে, অথবা এটাও দেখেন বেশি এক্সপ্রেস হয়ে যাচ্ছে। তো এইগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি কোনগুলো আপ রেগুলেটেড, কোনগুলো ডাউন রেগুলেটেড। ঠিক আছে, যে এটা থেকে নিচে এক্সপ্রেস হইলে সেটা হচ্ছে রেগুলেটেড। তো নেক্সট যে কাজটা আমাদের হচ্ছে ওই ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিনগুলোর মধ্যে কোনগুলো আপ রেগুলেটেড এবং কোনগুলো ডাউন রেগুলেটেড সেগুলোকে বের করা। এরপর থার্ড স্টেপে এসে আমাদের কাজ করতে হবে যে এই যে রেগুলেটেড জিন্স এবং ডাউন রেগুলেটেড যে জিন্স গুলো আছে এগুলোর একটা প্রোটিন প্রোটিন নেটওয়ার্ক বা ইন্টারাকশন তৈরি করা। কি জন্য? কারণ এটার মাধ্যমে বুঝতে পারবো যে আমাদের কোন জিনগুলো ইম্পর্টেন্ট এবং কোন জিনগুলো সব থেকে বেশি প্রোটিনের সাথে কানেক্ট হয়ে। 3 নাম্বার ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো একটা কানেকশন দেখানো হয়েছে, তাই না? তো এইখান থেকেই আমরা বুঝবো, আমরা বাস্কেট যে প্রোগ্রাম যেটা আমরা শিখবো, যে কিভাবে আমরা একটা এই হাফিং গুলোকে বের করবো সাইডস্কেপের মাধ্যমে। সেখানে এই যে এখানে যতগুলো কানেক্টেড হয়ে আছে যার সাথে সব থেকে বেশি ইন্টারাকশন হয়ে আছে সেটাই হচ্ছে আমাদের হাফ জিন। তো এখানে আমরা সব থেকে বেশি যে দুইটা টার্ম নিয়ে বারবার আসবে সেটা হচ্ছে নোড অ্যান্ড এজ। নোড মানে হলো যে যে জিনগুলো আছে, এই জিনগুলো হচ্ছে বা প্রোটিনগুলো হচ্ছে এক একটা নোড, এবং প্রতিটা জিন একে অপরের সাথে যার দ্বারা কানেক্ট হয়েছে, যে কালো অংশ আমরা দেখতে পাচ্ছি দাগগুলো, এগুলো হচ্ছে আমাদের এজ। ঠিক আছে, তো এটা আমরা সামনে জানতে পারবো যখন আমরা সাইটোস্কেপে শিখবো কাজ। এবং তারপরে আমাদের কাজ হচ্ছে এগুলোর ফাংশনাল অ্যান্ড এনরিচমেন্ট অ্যানালাইসিস করা, যেটা আমরা বললাম যে তা এই জিনগুলো কোন কোন পাথওয়ের সাথে কানেক্টেড, এবং সেগুলোর উপর বিবেচনা করে আমরা বুঝতে পারি যে এই রোগের জন্য এই এই পাথওয়েগুলোর সাথে একটা কানেকশন রয়েছে। ওকে, তো আমরা অ্যাভেলেবল ডাটাবেস সম্পর্কে জানবো আর কি। তো এখানে অ্যাভেলেবল সম্পর্কে আমরা কেন জানবো? কারণ আমরা বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করছি, তাই না? যেটা একটা ওয়েট ল্যাবের কাজ না, যেটা একটা ড্রাই ল্যাবের কাজ। তো এখানে আসলে কি হয় যে আমরা ওয়েট ল্যাবে আসলে কি দেখে থাকি, যে এখানে বিভিন্ন ধরনের ট্রান্সক্রিপ্টোমিক্স পদ্ধতি অবলম্বন করে, যেমন মাইক্রো অ্যারে করে, আরএনএ সিকোয়েন্সিং করে। যেমন ধরুন এটা হচ্ছে ডিএনএ মাইক্রো অ্যারে। হ্যাঁ, ডিএনএ মাইক্রো অ্যারেতে কি করে, যে একটা রোগী থাকে যার থেকে সেল কালেক্ট করে, এবং যে একটা সাধারণ মানুষ থাকে যে হেলদি, তার থেকে সেল কালেক্ট করে। তারপর সেগুলোকে কালচার করে, কালচার করার মাধ্যমে সেখান থেকে আরএনএ আইসোলেট করে। আরএনএ আইসোলেট করার পর সেটাকে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় সিডিএনএ তে রূপান্তর করে। তো সিডিএনএ তে কেন রূপান্তর করবে? কারণ কি, সিডিএনএ ছাড়া মাইক্রোআরএ কাজ করা যায় না। আর রিভার্স ট্রান্সক্রিপশন কেন বললো? কারণ আমরা জানি ডিএনএ থেকে আরএনএ তে যাওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, এবং আরএনএ থেকে ডিএনএ তে আসাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। তো আমরা রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সিডিএনএ যখন আনলাম, তখন এই দুটোকে মিক্স করে আমাদের একটা মাইক্রোআরএ প্যালেট থাকে, যেখানে এগুলোকে ঢেলে দেওয়া হয়। ঢেলে দিলে দেখা যায় যে আমাদের কোন কোন জিনগুলো আপ রেগুলেটেড হয়েছে এবং কোন কোন জিনগুলো ডাউন রেগুলেট হয়েছে এখানে চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারি। যেমন লালগুলো দেখে আমরা বুঝতে পারি এগুলো হচ্ছে আপ রেগুলেটেড হয়ে গেছে, এবং সবুজগুলো দেখে বুঝতে পারি এগুলো হচ্ছে ডাউন রেগুলেটেড হয়েছে। এবং যেগুলো নর্মাল সেলেও পাওয়া যায় অ্যাকচুয়ালি, আর যেগুলো হচ্ছে আপনার অ্যাশ কালারের সেগুলো হচ্ছে নন সিগনিফিকেন্ট। তো এটা কিন্তু একটা ব্যয়বহুল একটা পদ্ধতি, তাই না? তো আসলে আমরা এই পাবলিক ডাটাবেস গুলো কেন ইউজ করতেছি? প্রথম কারণ হচ্ছে আমাদের টাইম এবং মানিকে বাঁচাইতেছে, তাই না? কারণ আমরা দেখা যাচ্ছে যে অনেকেই আছে পৃথিবীতে, যেমন টোকিওতে বসে একজন বিজ্ঞানী এই গবেষণাটা করে তাদের ডাটাগুলো ডাটাবেজে আপলোড করে দিছে। তো এর ফলে কি হচ্ছে, আমরা ওই ডাটাবেস নিয়ে কিন্তু কাজ করতে পারতেছি। এর ফলে আমাদের ওই একই জিনিসটা বারবার করতে হচ্ছে না। প্রমোটস রিপ্রোডিউসিবিলিটি, যে ওই জিনিসটা বারবার করতেছি না তার মানে কি, ওই জিনিসটাই আমি ইউজ করতে পারতেছি, আমাকে বারবার টাকা নষ্ট করতে হচ্ছে না একই কাজ করার জন্য। এরকম বিভিন্ন দেশে বিভিন্ন টাইপের কাজ হয়ে থাকে, যেমন ফর এক্সাম্পল ব্রেস্ট ক্যান্সার নিয়ে কেউ কাজ করতেছেন, তো টোকিওতে কেউ বসে কাজ করতেছে, কেউ নিউ ইয়র্কে বসে কাজ করতেছে, কেউ শিকাগোতে বসে কাজ করতেছে। তো আমরা সবগুলো ডাটা সেটকে নিয়ে কিন্তু একত্রে কাজ করতে পারবো, একসাথে কম্বাইন করার মাধ্যমে। এটাকে বলা হচ্ছে মেটা অ্যানালাইসিস। এই যে মাল্টিপল ডাটা সেট আমরা একসাথে কম্বাইন করব, করে যে এই কাজগুলো আগাইতেছি, এই জন্য আমাদের পাবলিক ডাটাবেসটা ইম্পর্টেন্ট। এই জন্য আমরা বায়োইনফরমেটিক্সে পাবলিক ডাটাবেস ইউজ করি। আমাদের টু টু মেজর ডাটা বেসের মধ্যে কি, ডাটাবেসের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে জিইও, একটা হচ্ছে অ্যারেস্পেক্স। তো জিইও আসলে এনসিবিআই থেকে এসেছে। এনসিবিআই হলো মেইন ডাটাবেসটা, যেখানে জিইও একটা ছোট ডাটাবেস, এনসিবিআই হচ্ছে ওয়েবসাইট। ওকে, আমরা এই পুরো কেস স্টাডি যেটা আছে এটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আপনাদের বুঝাই, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। এখানে প্রথমে বলা হয়েছে আরএনএ সিকোয়েন্স অ্যানালাইসিস টু আইডেন্টিফাই ডিইজিএস। তো আমাদের প্রথমে হচ্ছে ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশনটা আলাদা করতে হবে, তারপর আমাদের প্রোটিন প্রোটিন নেটওয়ার্কটাকে ভিজুয়ালাইজ করতে হবে, তারপর সেখান থেকে হাফ জিনকে কালেক্ট করতে হবে। তো এই যে প্রসেসটা একের পর এক প্রসেস, এটাকে আমরা যদি চিত্রের মাধ্যমে বুঝাই আপনারা আরো ইজিলি বুঝতে পারবেন। তো আমরা চিত্র দিয়ে বোঝানো শুরু করি। তো এই যে এটা হচ্ছে এনসিবিআই ডাটা, এনসিবিআই ওয়েবসাইটের জিও ডাটা সেটের একটা ইন্টারফেস, যেখান থেকে আমরা আমাদের রোগ সম্পর্কে সার্চ করব। সার্চ করার পর সে রোগের যতগুলো ডাটাবেস আছে সেগুলোকে ফিল্টার আউট করব, করে সেখান থেকে ডাটা সেট গুলো নিব। নেওয়ার পর ডাটা সেট নেওয়ার পর আমাদের নেক্সট কাজ হচ্ছে আর প্রোটিন দিয়ে আমরা কি করব, সেখান থেকে ডিফারেন্সিয়ালি যে এক্সপ্রেস জিনস গুলো আছে
যেগুলো হচ্ছে আমাদের থেকে হচ্ছে আলাদা, মানে আমাদের শরীরের যে জিনগুলো থাকে, নর্মাল মানুষের যে জিন থাকে সেগুলো থেকে ওটা আলাদা, বা বেশি এক্সপ্রেস হচ্ছে বা কম এক্সপ্রেস হচ্ছে, সেজন্য ওটা ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিন। তো সেগুলোকে কালেক্ট করব। কালেক্ট করার পর যেমন ওদের একটা ফিগার হিসেবে যদি দেখাই, এই পাশে যে লাল জিনগুলো দেখতে পাচ্ছেন, এই লাল ডটস গুলো হচ্ছে আমাদের আপ রেগুলেটেড জিনস। অ্যান্ড যেগুলো হচ্ছে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি আসমানি কালারের, সেগুলো হচ্ছে আমাদের ডাউন রেগুলেটেড জিনস। আর নিচে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু ডিস্টর্টেড হয়েছে, কিন্তু এগুলো হচ্ছে গ্রে কালারের, কারণ এগুলো অতটা সিগনিফিকেন্ট না। কারণ নর্মাল শরীরেও দেখা যায়, বা যারা কন্ট্রোল বা যারা, তো তাদের শরীরেও দেখা যায় যে কিছু কিছু জিন একটু কম বেশি হয়, এটা আহামরি তেমন বিষয় না। বাট যেগুলো কালারফুল সেগুলো হচ্ছে আসলে এক্সপোজ হয়ে গেছে, যেগুলো আপনার ক্ষতির কারণ। জিনগুলো নিয়ে আমরা করবো। এই জিনগুলো নিয়ে আমরা এরকম করে একটা প্রোটিন প্রোটিন নেটওয়ার্ক তৈরি করতে পারবো, যেটা আমরা স্ট্রিং ডাটার মাধ্যমে করি, ভিজুয়ালাইজ করি হচ্ছে সাইটোস্কেপ সফটওয়্যারের মাধ্যমে, যেটা আজকে আমাদের প্র্যাকটিক্যাল বিষয়। এবং সেখান থেকে আমরা কি দেখতে পাবো যে কতগুলো জিন কিভাবে একে অপরের সাথে কানেক্টেড, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি বের করবো, Excuse me, আমাদের মেইন Ricky. ফোকাসটা কি? Maybe your ইয়েস। internet is interrupted us. Could you please check your inbox and then start again from the first of this slide, actually, okay? সরি ভাই, আরেকবার যদি একটু বলতেন। এই স্লাইডের প্রথম থেকে একটু শুরু করো, ইন্টারনেট ডিস্টার্বের কারণে অনেকের সমস্যা হচ্ছে হয়তো। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, ঠিক আছে। এন্ড প্লিজ ইনবক্সটা একটু চেক করো, হ্যাঁ? ওকে ওকে। ওয়েল, এখন শোনা যাচ্ছে ভাই আমাকে ঠিক মতো? জি ওকে নাও, গুড টু গো। ওকে। So the first stage is we have to collect the differentially expressed genes. So we have to go to a website which is called NCBI, where we can find the many data sets or many data sets, like we have to search a disease name, breast cancer or Parkinson disease. যখন আমরা সার্চ করে ফেলবো, when you search that, we can find out the data sets, so we have to download those things. After that, we have to put in those data sets in R programming, and after doing programming method, we can separate the differential express genes. So এই differential express genes গুলো আমরা বের করতে পারবো সেখান থেকে। তো differential express genes আসলে কি, which are different from other express genes, because in the control or in the normal people, the genes are expressed in a good way, but in the disease people, the genes are not really properly expressed, or sometimes it is upregulated or sometimes it is downregulated. Next, we can see a visualization of that case, that in the right side of the picture, the red color indicates the upregulated gene, and the indigo color represents the downregulated genes. And we can also see that the gray color, which is also differentially expressed genes, but not significant as well. সো দেন আমাদের কি করতে হচ্ছে, যে প্রোটিন প্রোটিন নেটওয়ার্ক তৈরি করতে হচ্ছে, হ্যাঁ, যেখানে এই যে ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিন্সগুলো আমরা পেয়েছি, এই ডিফারেন্সিয়ালি এক্সপ্রেস জিন্সগুলোকে আমরা কিভাবে একে অপরের সাথে কানেক্টেড, দোজ জিন্স, হাউ দে কানেক্টেড টু ইচ আদার, we can find out by this PPI network. So after that, we can find out the most important hub genes. So hub genes গুলো কি, যে which genes are very significant and which is connected to many other genes. So as much as the gene connected to other genes, which will be the most significant gene, and it will be the most significant hub gene. It is called key hub gene. ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য রেড কালারে যেটা আছে CDK1, এই জিনটা এখানে সব থেকে বেশি মানে মোস্ট ইম্পর্টেন্ট হাব জিন, এবং যত বেশি রেড থেকে হলুদের দিকে যাচ্ছে তত এটা কম সিগনিফিকেন্ট, ঠিক আছে? নেক্সট উই উইল ডু সাম, সরি, next we will do the pathway analysis that we have said before, that we have to go through some pathway analysis like apoptosis or cell cycle or other pathways. So by integrating those hub genes into the website David, we have many websites for pathway analysis like enrich.r, David. So এই ওয়েবসাইটগুলোতে আমাদের এই জিনগুলোকে ইনপুট দেওয়ার মাধ্যমে we can find out the pathways which are connected with these genes. Then we can do the pan-cancer analysis if we working with the cancer samples. Then last, we are finding our protein ID.
like there is RCSB website where we can find the PDB ID. So PDB ID টা আসলে কি, যে আমরা যে প্রোটিনটা পাইলাম, যে মোস্ট ইম্পর্টেন্ট যে হাফ জিনটা পাইলাম, এই হাফ জিনের যে প্রোটিনের স্ট্রাকচারটা, এটাকে আমাদের ডাউনলোড করতে হবে। এবং এই ডাউনলোডটা আমরা কিভাবে করব? এই ডাউনলোডটা আমরা করব হচ্ছে RCSB ওয়েবসাইট থেকে। ওয়েল, প্রোটিন পেয়ে গেলাম, এখন আমাদের টার্গেটটা আসলে কি, আমাদের মেইন ফোকাসটা আসলে কি? আমাদের মেইন ফোকাসটা হচ্ছে ড্রাগ ডিসকভারি করা, তাই তো? তো আমরা এই ড্রাগটা ডিসকভার কিভাবে করব? যে এরকম অনেকগুলো পাবলিক ডাটাবেজ আছে, যেমন আমরা যদি বলি ইম্প্যাক্ট ডাটাবেজ, তারপরে আরো কিছু ডাটাবেজ আছে যেখান থেকে আমরা কি করতে পারি, আমাদের ড্রাগ ক্যান্ডিডেট বের করতে পারি, যেমন পাবকেম, যেমন এফডি অ্যাপ্রুভ ড্রাগ আমরা পাবকেনে স্ট্রাকচার পেয়ে যাব। এছাড়া এনপি অ্যাটলাস আছে, যেখান থেকে আমরা ন্যাচারাল প্রোডাক্টস পেয়ে যাব। তো আমরা ট্রাই করব যে আমাদের তো অনেক কাজ, তাই না? আমাদের আমরা আমরা কি প্রতিটা রোগীর দেহে ড্রাগ পুশ করে করে দেখতে পারবো যে আহ, এই ড্রাগটা ভালো কিনা? এটা করতে তো অনেক লেন্দি সময় লেগে যাবে, তাই না? তো বায়োইনফরমেটিক্স আমাদের কাজটাকে অনেক ইজি করে দিছে। In that case, we can use those database so that we can extract those phytochemicals or other things from more. আচ্ছা, যেহেতু 75%, আচ্ছা একজন কমেন্ট করেছেন, ওকে ওকে ওকে। সো ইন দ্যাট ডাটাবেস, আচ্ছা আমাদের ওই ডাটাবেস থেকে আমরা ফাইটোকেমিক্যালস গুলো এক্সট্রাক্ট করতে পারি, আদার ন্যাচারাল প্রোডাক্টস গুলো আমরা এক্সট্রাক্ট করতে পারি, যেগুলো আমরা কি করতে ড্রাগ ক্যান্ডিডেট ইউজ করব। তো আসলে কি, যে আমাদের তো কোটি কোটি ড্রাগস ক্যান্ডিডেট আছে, তাই না? বা বিভিন্ন গাছপালা থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রাণী থেকে আমরা কিছু কিছু ড্রাগ ক্যান্ডিডেট পাই। তো এই ড্রাগ ক্যান্ডিডেট গুলো কি করে, যে আমরা এই ড্রাগ ক্যান্ডিডেট গুলো তো আমরা প্রতিদিন ইউজ করতে পারবো না, বা এটা করতে অনেক সময় লেগে যাবে, হাজার হাজার বছর লেগে যাবে, কিন্তু বায়োইনফরমেটিক্স কাজটাকে অনেক ইজি করে দিছে। সো এইটার কারণে দেখেন আমাদের একটা সুন্দর কনসিকুয়েন্সেস হয়েছে, যে আমাদের দেখেন করোনা ভাইরাসের যে আমাদের ভ্যাকসিন খুব তাড়াতাড়ি আমরা পেয়ে গেছি, তাই না? এটা কিন্তু ওয়ান অফ দি রিজন বায়োইনফরমেটিক্স। এটা ছাড়াও এখন অনেকগুলো ক্যান্সারের ডিজিজ আমরা দেখতেছি রেগুলার বের হচ্ছে, তাই না? একটু একটু করে ক্যান্সার ডিজিজের ড্রাগ বের করার চেষ্টা করছে বিজ্ঞানীরা, আমরা মাঝে মধ্যে বিভিন্ন পোস্ট দেখি। এগুলো কিন্তু ইজি হয়েছে বায়োইনফরমেটিক্স এর কারণে, ঠিক আছে? তো এই যে আমরা ড্রাগ ফাইটোকেমিক্যালস গুলো বিভিন্ন ধরনের ফলমূল থেকে পেতে পারি, গাছপালা থেকে পেতে পারি। তো এই ফাইটোকেমিক্যাল এবং এই যে প্রোটিনটা আছে, এগুলোকে আমরা ভার্চুয়াল ভাবে ডকিং করব। ডকিং মানে কি, যে দুইটা আসলে একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করছে কিনা। তো আমাদের কাছে তো হাজার হাজার কোটি কোটি ফাইটোকেমিক্যালস আছে, আমরা তো সবগুলো নিয়ে কাজ করতে পারবো না। তো এই ডকিং এর মাধ্যমে আমরা স্ক্রিনিং করতে পারতেছি যে যেগুলো ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করতেছে ইচ আদার, ঠিক আছে, দ্য ড্রাগ ক্যান্ডিডেট হুইচ উইল বেটার উইথ দ্য প্রোটিন, দেন উই ক্যান আইডেন্টিফাই দোজ ইজ এ গুড ড্রাগ ক্যান্ডিডেট। ওকে, সো উই ক্যান ডু দ্যাট বাই মলিকিউলার ডকিং। ওকে, তো ডকিং করার পর কি হবে, দেখা যাবে যে আমাদের অনেকগুলো ড্রাগ আছে যেগুলো ভালো করে একসেপ্ট, মানে ভালো করে ইন্টারঅ্যাক্ট করতে পারছে, বাট দেখা যাচ্ছে যে এগুলো আমাদের শরীরের জন্য ভালো না। লাইক অনেক সাইড ইফেক্ট দেখা দিচ্ছে, দেখা যাচ্ছে আমাদের ঠিকমতো অ্যাবজর্ব হচ্ছে না, বা অ্যাবজর্ব হলেও আমাদের ব্লাডের মাধ্যমে ঠিকমতো ডিস্ট্রিবিউট হচ্ছে না, অথবা মেটাবলিজম ভালো হচ্ছে না, ঠিক আছে? তো মেটাবলিজম যত ভালো হয়, বা সেটা যেন এক্সক্রিট হতে পারে, দেখা গেল যে মেটাবলিজমও ভালো হচ্ছে বাট শরীরে লেগে আছে এবং শরীর থেকে বের হচ্ছে না, এটাও তো আমাদের ক্ষতি করবে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের নেক্সট কাজ হয় হচ্ছে অ্যাডমিট। এই অ্যাডমিট আমরা বিভিন্ন ধরনের ডাটাবেজের মাধ্যমেই করে থাকি। সো ওই ডাটাবেজের মাধ্যমে আমরা দেখি যে এই ড্রাগগুলো আমাদের অ্যাডমিট পাস করতেছে কিনা। তো অ্যাডমিট পাস করতেছি কিনা দেখার পরে আমরা টপ 5 একটা ড্রাগ ক্যান্ডিডেট পেয়ে যাই। তারপরে সেই ড্রাগ ক্যান্ডিডেট গুলোকে আমরা কি করি, সিমুলেশন করি। তো সিমুলেশন মানে আসলে কি? সিমুলেশন মানে আমাদের যে বডির একটা এনভায়রনমেন্ট আছে না, যে আমাদের শরীরের মধ্যে যে পানি আছে বা ব্লাড আছে, তারপর হচ্ছে লবণ আছে, এই তারপর হচ্ছে আমাদের বডির যে একটা তাপমাত্রা আছে, এগুলোকে আমরা একটা ভার্চুয়াল ভাবে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি, যেখানে আমরা এই ড্রাগ এবং ওটার একটা কমপ্লেক্সটাকে দিয়ে দিই। দেখা যায় আমাদের কাছে এখন পর্যন্ত বেশিরভাগ পেপারে 100 থেকে 200 ন্যানো সেকেন্ড পর্যন্তই সক্ষমতা আছে। বেশিরভাগ বাংলাদেশের ক্ষেত্রেই যদি বলি, যে আমরা 100 থেকে 200 ন্যানো সেকেন্ড পর্যন্তই টেস্ট করতে পারি, যেটা কি স্টেবিলিটি দেখাচ্ছে কিনা, ওই জায়গাতে ঠিক মতো স্টেবল থাকতেছে কিনা। যদি দেখি যে না, স্টেবল থাকতেছে না, তাহলে কিন্তু আমরা সেটাকে নিতে পারবো না। তো আমাদের রিসার্চটা আবার শুরু থেকে করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ঠিক মতো স্টেবল যদি দেখায়, সেক্ষেত্রে আমরা সেগুলোকে নিয়ে ইনভিট্রোতে নিয়ে যেতে পারি এবং ইনভিভো কাজে আগাতে পারি। ইনভিট্রো মানে কি, যে আমরা সেল লাইন নিয়ে কাজ করতেছি, এরপর সেল লাইন থেকে তারপর সেটাকে হচ্ছে আমরা আহ, একেবারে ডিরেক্ট ইঁদুরের ইঁদুরে বা ইনভিভোতে কাজ করব। মাইসে আমরা সেটাকে ইউজ করব, করার পরে মাইসে যখন আমরা ইউজ করব, তারপরে দেখা যাবে কি, যে মাইস যদি এটা পাস করে তখন আমাদের ফেজ 1 ট্রায়াল, ফেজ 2 ট্রায়াল, ফেজ 3 ট্রায়াল,
এইভাবে করে 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 আমরা একটা ড্রাগ ক্লাস পর্যন্ত আবিষ্কার করতে পারি। তো আমাদের আজকে সেশন, থিওরিটিক্যাল সেশন এতটুকুই ছিল। এরপর আমরা প্র্যাকটিক্যাল সেশনে যাব। কিন্তু আগে আমাদের একটু সামারি দেখে নিই যে আমরা কি কি শিখলাম। যে আমরা নেটওয়ার্ক ফার্মাকোলজির একটা হলিস্টিক ভিউ দেখতে পারলাম, আমরা কিভাবে কি জিন্স আইডেন্টিফাই করি সেটা দেখতে পারলাম, এবং আমাদের ডাটাবেস, পাবলিক ডাটাবেসকে কেন ফোকাস করি সেটা জানতে পারলাম, এবং একটা স্মার্ট ওয়েতে আমরা বায়োমেডিক্যাল রিসার্চ সম্পর্কে জানতে পারলাম কিভাবে এই পুরো রিসার্চটা করতে হয়। So thank you everyone for the theoretical session. Let's move forward to the practical session. But before going to the practical session, our CEO of our Panacea, our Ahad Bhai, wants to say something about our upcoming course, where we will discuss about all of the things, and we will be to understand and help you to learn all the things. So Ahad Bhai. Okay, Riddhi. So before I'm starting, but I think we should go for some Q&A session. Okay, we will accept your question after the session. Okay, and we just fix 15 to 20 minutes for Q&A session. So please keep your question noted and ask later. So okay. 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 আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমরা ডিটেলসটা জানতে চাই হচ্ছে যে ক্যান্সার বায়োলজি এন্ড নেটওয়ার্ক ফার্মাকোলজি কোর্সটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে ডিজাইন করি, বা আমরা কিভাবে কি কি ফ্যাসিলিটিস গুলো আমরা সেখানে প্রোভাইড করতে চাচ্ছি বা করতে চাচ্ছি না, হোয়াটএভার। সো দ্যাটস ওয়াই আমি আপনাদের সামনে বিশেষ কিছু নিয়েই অ্যাকচুয়ালি কথা বলবো হচ্ছে নেক্সট আমাদের আপকামিং রিসার্চ ট্রেনিং অন ক্যান্সার বায়োলজি এন্ড নেটওয়ার্ক ফার্মাকোলজি, and more details on it. Okay, so just simple introduction to it. Okay, so I think my screen visible, right? Yeah, ভাইয়া দেখা যাচ্ছে। Okay. So this is our poster of bioinformatics for cancer biology and network pharmacology, and we offer 36% for all Bangladeshi students as the purpose of the 36th July. Okay, and we all know about the significance of 36th July and this August actually. So yes, this 36% is only for Bangladeshi peoples and 25% for all over the world. You can join, and our research training sessions will held on English actually. So don't hesitate about the language. So it will cover very nicely, and we have all types of trainer. Okay, so let's recap about the topics we will cover or not, and what you will get from the course. Okay, so firstly, we'll provide a credential e-certificate to you for your course completion, and we also provide the recorded class video privately on your email, especially for lifetime. And you will have a chance to get access in our future projects. Okay, and we have some criteria for selection to get access you in our upcoming any projects, or maybe in our running projects also. Okay, so what types of tools and database we will cover in this entire courses? Though there are some few of them that we will cover, and actually I cannot input all the database and data sets name here due to some limitations. So for data management and data wrangling, we'll go for the geo and array express data lemma. We will use DSEC for differential express, and for network analysis, we will use IMEX or string and Cytoscape and Cytoscopia. And for the enrichment analysis, actually pathway functional analysis, we'll use the David enricher and genocides, etc. And we also use Autodoc, Pyrex, and other types of tools that are related to molecular docking. So we will stop our
course on docking, but for this batch, only for this batch, I offer you an extra additional classes on molecular dynamics simulation that I never offer in our previous batches, because this is not right, okay? But as I mentioned that this is very special batch for us, that's why I'm giving an extra class on molecular dynamics simulation, especially using the GROMACS, okay, where you will learn how to perform protein ligand simulation, and how to analyze the RMS, GRMS, radius of gyration, SASHA, and their binding free energies, etc. And we also show you the whole product summary, that how we could prepare our own product, okay, so that you could run your own projects independently. So please take a screenshot of this slide, okay. This is a coupon slide for you. If you get enrolled in our upcoming session, which will start from the 20th of August, you will get additional 4% discount. So it will be it will cover almost 40% discount, 36 plus 4%, only for the participant of this workshop actually, okay. So in case of coupon or voucher, you have to just you have to input these slides PNG or JPG file format, actually the image file. And we only have 15 seats are available in our course, okay. So if you come first, then we will secure your seat first. And actually we have only 25 seat capacities for per batch, and we are going to accept only more 50 people. So thank you everyone. That's all about the bioinformatics for cancer biology and network pharmacology courses. So if you have any question about the course, you can ask me inbox or in our WhatsApp. And I also provide you a link for the registration here in this inbox, and you also can claim your certificate through the link by registering your. If you want participation certificate, then you must complete the procedure, okay. So please complete the registration procedure via this link for claiming your own certificate of participation. So thank you. Riddhi, you may continue the practical session with Cytoscope. So now this is the time for practical session on Cytoscope, okay. So let's enjoy. Thank you everyone. তো আমরা শুরু করি আমাদের ফার্স্টে প্র্যাকটিক্যাল সেশনে আমরা সাইটোস্কেপ নিয়ে যেহেতু কাজ করব, সো উই হ্যাভ টু ডাউনলোড দ্য সাইটোস্কেপ ফ্রম ব্রাউজার. So first of all, we have to search Cytoscape. So we have to type download Cytoscape. Then you have to go to the first, and then we have to click on this. Well, it will take some minute, but I think I also downloaded that thing in before, so I don't have to download it again. So in my download section, I have already downloaded it. So we have to install it. So I have to push the next button, and I accept the agreement. Next. Yeah, new session, retry, cancel. So I have installed this before, so that's why it shows that. Well, now I will open the Cytoscape. This is the interface of the Cytoscape, okay.
So first of all, wait. First of all, I have to input the differential genes that I have get from the database called GEO. সো ডাটাবেস থেকে যখন আমরা জিনগুলো ডাউনলোড করেছি সেই ডাউনলোডগুলোকে নিয়ে আমরা স্ট্রিং ডাটাবেজে দিয়ে সেখান থেকে একটা নেটওয়ার্ক পেয়েছি, সেই নেটওয়ার্ককে আমরা এখানে ভিজুয়ালাইজ করব। তো সেটার জন্য আমরা কি করব, ফার্স্টে ইম্পোর্টে যাব, ফাইল থেকে গিয়ে ইম্পোর্ট থেকে নেটওয়ার্ক ফ্রম ফাইলে যাব। যাওয়ার পর we have to go to the string. Well, this is my network which I downloaded from string database. Okay, open. Well, this is the look of the connected proteins that I said before. বাট আমাদেরকে এটাকে সাজাতে হবে, অর্গানাইজ করতে হবে, ঠিক আছে? কারণ এইভাবে তো আমরা আমাদের পেপারে দিতে পারি না, তাই না? তো সেটা বোঝানোর আগে আমরা বলি, যেমন এখানে একটা জিন আছে, হ্যাঁ, এই জিনটা আসলে কতগুলো জিনের সাথে কানেক্টেড আছে সেটা জানার জন্য আমরা কি করতে পারি? আচ্ছা, আমার কথা কি শোনা যায়? Yeah, it's okay. ওকে, Yeah. আচ্ছা। তো আমরা কি করব, যে এখানে যেমন একটা যে কোনো একটা জিনকে যদি ধরি এবং সেই জিনকে নিয়ে যাই, এখানে যে ডবল বাটনটা আছে, ডবল হোম বাটন, এখানে ক্লিক করলে দেখা যাবে এই জিনটা আসলে কতগুলো জিনের সাথে কানেক্টেড আছে। অথবা আমরা যদি এটাকেই ধরি, সেটাকে নিয়ে যায়, দেখা যাবে এই যে এই জিনগুলো আছে সেগুলোর সাথে এই জিনটা কানেক্টেড। সো এই জিনটা আসলে কতগুলো জিনের সাথে কানেক্টেড আছে সেটা আমরা এটার মাধ্যমে দেখতে পারি, ঠিক আছে? তো নেক্সট আমরা কি করব, যে এই প্রোটিন গুলোকে সাজাতে হবে। কিভাবে সাজাবো? এটার জন্য অনেকগুলো লেআউট আছে, ঠিক আছে? তো আমরা লেআউটে যাই। লেআউটে যে যদি আমরা সবচেয়ে বেস্ট যেটা আমার কাছে লাগে সেটা হচ্ছে সার্কুলার লেআউট। দেখা যাবে যে এই যে অনেক সুন্দর একটা সার্কুলার লেআউট দিয়ে দিছে না, যেখানে এই জিনগুলো কিভাবে একে অপরের সাথে কানেক্টেড আছে একটা সার্কুলার ওয়েতে আমাকে দেখাইতেছে, ঠিক আছে? তো এখানে আমাদের অনেক ধরনের আমরা ডিজাইন করতে পারবো। যেমন এখানে আমাদের এটা হচ্ছে চার কোণা শেপ আছে, এটাকে আমরা একটা শেপ দিতে পারি। আমাদের ফন্ট আছে, এই ফন্ট গুলোকে আমরা আরো ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে পারি। এবং এখানে অনেক কিছু চেঞ্জ করতে পারবো। যেমন স্টাইলে যদি চাই, স্টাইলে গেলে দেখতে পারবো যে আমাদের যে কালার আছে এই কালারটাকে আমরা যদি ফিল কালারে যাই, এখানে চেঞ্জ করতে পারবো আমরা। এটাকে যদি আমরা এই কালার করে দিই, গোলাপি করে দিলাম ধর ধর কথা, তাহলে জিনিসটা কি পিঙ্ক হয়ে গেল, মেয়েদের ফেভারিট কালার। তো এটা পিঙ্ক হয়ে গেল। এবং এটাকে কি করতে পারবো, আমরা এটাকে বিভিন্ন ধরনের লেবেলিং করতে পারবো এবং শেপ দিতে পারবো। যেমন শেপে যদি যাই, শেপ এখানে অনেক ধরনের আছে। তো এটাকে আমরা যদি হেক্সাগন শেপ দিই, ঠিক আছে, দিয়ে অ্যাপ্লাই করে দিই, দেখা যাবে দেখেন এগুলো হচ্ছে হেক্সাগন শেপ হয়ে গেল, ঠিক আছে? এখানে আরো অনেকভাবেই ডিজাইন করা যায়। যেমন আমরা যদি এটার হাইট নিয়ে কথা বলি, এই হাইট গুলো আমরা বাড়াতে পারবো। এখন যদি 45 করে দিই, 45, দেখা যাবে এগুলো একটু বড় হয়ে গেল। এবং আমি চাচ্ছি যে এটার যে লেবেলিং কালারটা আছে সেটাকে আমি চেঞ্জ করতে। তো লেবেলিং কালার আমি যদি গ্রিন দিই, কথার কথা, যদি গ্রিন দিই, লেবেল বলতে যে লেখাগুলো আছে আর কি, এই যে লেখাগুলো গ্রিন হয়ে গেল। তো গ্রিন দিলে ভালো বোঝা যাচ্ছে না, তো আমরা ব্ল্যাকই দিয়ে রাখি, এটাকে ব্ল্যাক দিলাম। এবং আমরা চাচ্ছি লেখাগুলো একটু বড় হোক, তো আমরা এখানে লেভেলের ফন্ট সাইজে গেলাম, গিয়ে এটাকে একটু বড় করতে পারি। ওয়েল, বড় হয়ে গেল। এইভাবে করে আমরা এটার একটা ছবিও নিতে পারবো, ঠিক আছে? কারণ আমার আগে আমাদের যে এই যে এগুলাকে বলা হচ্ছে এজ, আর এগুলাকে বলা হচ্ছে নোট। এই যে প্রতিটা হচ্ছে এক একটা নোট, এবং প্রতিটা যে এগুলা যতগুলোর সাথে কানেক্টেড আছে এগুলোকে বলা হয় হচ্ছে এজ। এই সার্কুলার ওয়েতে যদি আমরা একবার দেখি যে কেমন করে দেখা যায় এগুলো হচ্ছে কতগুলোর সাথে কানেক্টেড, এই যে এই প্রোটিনগুলোর সাথে কানেক্টেড দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এই ওয়েতে আমরা দেখতে পারি আর কি। ওকে, তারপরে আরো যদি দেখতে চাই, আমাদের এডজ এর কালার যদি দেখতে চাই, যে এডজ এর শেপ, এটাকে যদি আমরা ব্ল্যাক থেকে যদি আচ্ছা, এটা কেন তো স্ট্রাইক কালার, যেটাকে বলা হচ্ছে আমাদের কালার, এটাকে আমি যদি ফর এক্সাম্পল আমরা এই কালারটা দিলাম, তো দেখা যাবে এই কালার হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে করে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন, যে যেভাবে চাবে সে সেভাবে এই প্রোটিন গুলোকে ডিজাইন করতে পারবে। এবং আমাদের কাজ কি, এটাকে আমাদেরকে সুন্দরভাবে ডিজাইন করতে হবে এবং এগুলোকে ডাউনলোড করতে হবে, তাই তো? সেটার জন্য আমাদের লেআউট টুলস আছে। লেআউট টুলস আমরা কি করতে পারি, যে এগুলো কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে না, তাই না? আমি যদি এই এত ছোট ছবিটা নিই, আমরা কাজ করতে পারি কি, এগুলোকে একটু বড় করতে পারি বা এগুলোকে আরেকটু কাছে নিয়ে আসতে পারি। এটাকে যেভাবে করবেন, তো এটাকে জুম আউট করলে মানে এটা কিন্তু জুম ইন হচ্ছে না, এটাতে কি হচ্ছে, এই যে এগুলো কনজেস্টেড হচ্ছে, বা এই যেগুলো কনজেস্টেড হচ্ছে বা এগুলো ফাঁকা হচ্ছে। তো এটাকে আপনি আবার জুম আউট করতে পারবেন আলাদা করে। করার পর এগুলোকে যদি আমরা ছবিকে সেভ করতে চাই, তাহলে এই যে এক্সপোর্ট টু ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যাজ ইমেজে যাব। গিয়ে আমরা আমাদের যদি এটা ডেস্কটপেই রাখি, ডেস্কটপেই রাখলাম। আচ্ছা, ডেস্কটপে ফাইলের নাম দিয়ে দিলাম হচ্ছে ইডি।
কথার কথা এবি দিয়ে দিলাম। ওকে, এবং এটা আমরা অবশ্যই 500% রাখবো যাতে আমাদের রেজুলেশন সব থেকে বেস্ট হয়, ঠিক আছে। এবং আমরা চাচ্ছি না যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হোক, বাট কেউ যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চায় তাহলে দিতে পারে। এটা আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছি। তো আমরা ওকে ওকে দিলে কি হবে, ইনস্টলমেন্ট বাথ ডেফিনিশন। ওকে, দেখি যে ছবিটা আসছে কিনা। আচ্ছা, ছবিটা কোনো কারণে ডিস্টার্ব হয়েছে। ওকে, আমরা একবার ট্রাই করি। আমাদের ছবিটা হয়তো একটু বেশি ইয়া হয়ে গেছে, কনজেস্টেড হয়ে গেছে। আচ্ছা, এটা এটা ছবিটা সেভ করার আগে আমরা আরেকবার হাত জিনটা বের করে নিই, তারপর লাস্টে আমার ছবি সেভ করা দেখাইতেছি। নেক্সট আমাদের যেতে হবে হচ্ছে, এখানে আমরা কি বলছিলাম যে পাথ অ্যানালাইসিস দেখানোর পর এখানে কি আমার টপ যে হাব জিন আছে সেগুলোকে বের করতে হবে, তাই না? সেটার জন্য আমরা যাব হচ্ছে সাইটো হুব্বাতে। এই যে এখানে আছে সাইটো হুব্বা। তো সাইটো হুব্বাটা সবার কাছে প্রেজেন্ট থাকবে না, কারণ এই জিনিসটা কি হয়, ইনস্টল করার পর আলাদা করে ইনস্টল করে নিতে হয়। সেটা কিভাবে করবেন, এই যে অ্যাপস আছে, এই অ্যাপসে যেতে হবে। অ্যাপসে গিয়ে অ্যাপ স্টোর, অ্যাপসে গিয়ে শো অ্যাপ স্টোর। এই অ্যাপ স্টোরে এসে আপনাকে এখানে সাইটো হুব্বা সার্চ করতে হবে। এখানে যদি আমরা সাইটো হুব্বা সার্চ করি, কারণ এটা দ্বারা আমরা ওই 10টা হাবজিন যেটা আছে সেটা বের করতে পারবো, ঠিক আছে। তো সার্চ করলাম। সার্চ করলে কি হবে, যে আমাদের একটা ওয়েবসাইট ওপেন হয়ে আসবে। এই যে একটা ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এই ওয়েবসাইটে যাদেরটা ইনস্টল করা নাই, এই যে সাইট উপর যেটা আছে যে চলে আসছে, যাদেরটা ইনস্টল করা নাই এখানে ইনস্টল লেখা থাকবে। এবং এখানে যদি ক্লিক করেন, এটা ইনস্টলড হয়ে গেলে আপনার এখানে সেটা ইন্টিগ্রেট হয়ে যাবে সাইট হুব্বাটা, ঠিক আছে। তো এই আমরা সাইট হুব্বাতে যদি যাই, যাওয়ার পরে সাইট হুব্বাতে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, যেহেতু টপ 10 হাবজিন আমরা বের করবো, সেজন্য কি ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট ক্যালকুলেট করার পর আমাদের এটাকে মেথড ঠিক করতে হবে, এটাকে আমরা দিতে হবে ডিগ্রি। ক্যালকুলেট দেওয়ার পর যখন আমরা ডিগ্রি দিব, তখন আমাদের বুঝাই দিবে যে একটা জিন কতগুলো এর সাথে কানেক্টেড আছে, এটা একটা ডিগ্রি অনুযায়ী সাজাই দিবে, হ্যাঁ। তো এখানে টপ 10 ডিগ্রি যদি চলে আসে, আমরা ডিসপ্লেতে শর্টেস্ট পাথ বলবো। শর্টেস্ট পাথ এই জন্যই বলবো কারণ হচ্ছে যে আমাদের যে প্রোটিন গুলো আছে, এই বা জিন গুলো আছে, এই জিনগুলো ডিরেক্টলি কানেক্টেড থাকতে হবে, সেগুলোই আমরা চাই। পরোক্ষভাবে আছে সেগুলো চাচ্ছি না, সেজন্য শর্টেস্ট পাথ আমরা সিলেক্ট করেছি। এরপর আমরা সাবমিট বাটনে যদি, আচ্ছা এখানে আমাদের একটা প্রবলেম হয়ে গেছে কোনো কারণে, আমরা নতুন করে আবার দরকার হলে ওপেন করি। এই প্রবলেমের কারণে আমাদের তখন ছবিটাও ডাউনলোড হয় নাই। সো আমরা আরেকবার ওপেন করি সাইটোস্কেপ। ওয়েল, একবার এটাকে ইম্পোর্ট করি, নেটওয়ার্ক ফ্রম ফাইল। ওকে, তো ডেস্কটপের মধ্যে আমরা স্ট্রিং ডাটাবেসটাকে নিই। ওকে, আচ্ছা। তো এটা তো আমরা দেখাইছিলাম কিভাবে করে সাজাতে হয়, ওটা আর দেখালাম না, তাহলে আমরা চলে যাই। আচ্ছা, এই ছবিটা আমরা দেখাতে চাইছিলাম না, ছবি এক্সপোর্ট অ্যাজ ইমেজ। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যদি না হয়, এটা যদি আমরা ডেস্কটপে রাখি, ডেস্কটপ, আচ্ছা এখন দেখা যাবে যে আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এইভাবে করে আমরা সেভ করব ছবি, হ্যাঁ। তো আমি যেভাবে ডিজাইনটা দেখাইছিলাম ওইভাবে ডিজাইন করে এটা আপনি যেভাবে ইচ্ছে সেভ করতে পারবেন, ঠিক আছে। তো এটার পরে আমরা যাব হচ্ছে সাইটে উদ্ভাতে, যেটা আমরা দেখালাম যে আমরা ওইটাকে কি করতে হবে, ক্যালকুলেট করে আমাদের টপ 10 হাবজিন বের করতে হবে। তো সেই জন্য আমরা কি করব, ডিগ্রিতে যাব। ডিগ্রি, যে হচ্ছে ডিসপ্লে দ্য শর্টেস্ট পাথ, দেন সাবমিট। কি সমস্যা হচ্ছে, আচ্ছা, টিএসভি, ও সরি, আমাদের এখানে এটা অন্যটায় সিলেক্ট হয়েছিল, সরি। ওকে, এবার ঠিক আছে। টপ 10-এ গিয়ে ডিগ্রি, ডিগ্রিতে গিয়ে ডিসপ্লেতে শর্টেজ পাবে, এখানে হচ্ছে টপ 10 সিলেক্ট করে দিতে হবে, এটা আমরা সিলেক্ট করছিলাম না আর কি। টপ 10 সিলেক্ট করে দেওয়ার পর সাবমিট করলে এই যে দেখেন আমাদের কাছে চলে আসলো কি, টপ 10 হাবজিন, ঠিক আছে। এই যে আমরা যে ওই যত যত বড় যে আমাদের ইয়াটা ছিল, পিপিআই নেটওয়ার্কটা ছিল, সেখান থেকে আমাদের টপ 10 যে হাবজিন ছিল সেগুলোকে আমরা বের করে নিয়ে আসলাম। তো এটাকে আমরা একটা লেআউট দিয়ে দিই, সার্কুলার লেআউটই দিই, যেটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট লাগে আমাদের কাছে, অল নোটস। ওকে, তো এটাকে আমরা একটু দূরে সরাই দিই যাতে আমাদের একটু বেটার দেখায়। ওকে, তো এটা যদি আমরা একটু বড় করি, সুন্দর মতো করে আমাদের মতো ডিজাইন করতে পারবো, যে আমাদের বেস্ট কিছু কিছু জিন, এই 10টা জিনই হচ্ছে আমাদের এই যে অ্যানালাইসিস এর জন্য আমরা নিয়েছি, সেটার জন্য টপ 10 হাব জিন। এবং এই টপ 10 হাব জিনেরই আমরা কি করব, ফাংশনাল পাথওয়ে অ্যানালাইসিস করব, ঠিক আছে। ফাংশনাল পাথওয়ে অ্যানালাইসিস করলে আমাদের কি হবে, যে আমরা জানতে পারবো যে এটা কোন কোন পাথওয়ের সাথে কানেক্টেড। তো আমাদের সেশন উদ্দেশ্যই ছিল যে এই টপ 10 হাব জিনটা বের করা। তো এইটাকে আমরা ছবি হিসেবে সেভ করব, এক্সপোর্ট অ্যাজ ইমেজ। তো আমাদের আবার যাই, নেক্সট হচ্ছে বিসি তে সেভ করলাম, কথার কথা, সেভ।
ওকে, তো দেখা যাবে যে আমাদের এই ছবিটা সেভ হয়ে গেছে। এই যে আমাদের এই ছবি, এটা আমরা ইউজ করতে পারবো আমাদের পেপারে। ঠিক আছে, এরপর এখন কথা হইতেছে যে অনেক কোশ্চেন থাকতে পারে যে আমাদের ভাই এই জিনগুলা কিভাবে আসলো। এখানে আমরা কি করতে, যে কোনো জিন নিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, তো এগুলাকে যদি আমরা ডিলিট করে দিই আপাতত, নেক্সট ওইটা বোঝানোর জন্য ডিস্ট্রয় নেটওয়ার্ক। ওকে, ডিস্ট্রয় নেটওয়ার্ক। ওকে, এখানে আমরা যে কোনো তিনটা জিন নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, যে কোনো তিনটা জিনে যদি আমরা সামনের দিকে আগাই, তাহলে যে কোনো তিনটা জিনের নাম হচ্ছে, যেমন গ্যাল 1, গ্যাল 4, গ্যাল 8, এগুলো আমরা রেগুলার ইউজ করে থাকি। তো লিখি GAL, গ্যাল 1, গ্যাল 4, গ্যাল 80, এগুলো সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর আমরা যদি সার্চে ক্লিক করি, সার্চে ক্লিক করলাম, দেখা যাবে যে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আমাদের অনেকগুলো ডাটাবেস, যেগুলো ফেসবুকে, সরি ফেসবুক বলছি, ডাটাবেসে পাওয়া যাবে, সেগুলো আমরা ডাউনলোড করবো। যেমন ডাটা প্রথমটাই যদি আমরা নিয়ে ডাউনলোড করি আর কি, ইম্পোর্ট করে দিই, তো দেখা যাবে যে এই যে এটা হচ্ছে আমাদের সেই ইম্পোর্ট করলাম, যেটা আমরা হচ্ছে তিনটা জিন নিয়ে আমরা ইম্পোর্ট করলাম। দেখা যাবে এই তিনটা জিন আসলে কতগুলো জিনের সাথে কানেক্টেড। এগুলোর আমরা লেআউট চেঞ্জ করতে পারবো, যেমন সার্কুলার লেআউট যদি করে দিই, এই যে কি সুন্দর। যেমন আমি যদি এই জিনটাকে ক্লিক করি, এই যে এই জিনিস দেখা যাবে যে এই জিনিসগুলোর সাথে কানেক্টেড। এইভাবে করেও আমরা বের করতে পারবো। ঠিক আছে, এইভাবে করে আমরা হচ্ছে পুরো সিস্টেমটা বের করতে পারবো এবং দেখাতে পারবো যে কিভাবে হচ্ছে আমরা অন্যান্য জিন এবং পাথওয়ে বা প্রোটিন প্রোটিন নেটওয়ার্ক বের করতে পারবো। এবং এখানে যে আমরা হাব জিন গুলো বের করেছি, এগুলোর স্কোর গুলো আমরা বের করতে পারবো। এবং সেভ কারেন্ট ট্যাব, এটাকেও যদি আমরা ডেস্কটপে সেভ করি স্কোর দিয়ে, যে আসলে ওই হাব জিন গুলো কতগুলো জিনিস কানেক্টেড ছিল। তো লেটস সি, ওয়েল, এখানে দেখা যাচ্ছে যে CDK1 আমাদের 42টা প্রোটিনের সাথে কানেক্টেড ছিল, KIF20A 39টার সাথে কানেক্টেড ছিল, এই বাকি এই যে তিনটাই, এই চারটে হচ্ছে 39টার সাথে কানেক্টেড ছিল। এইভাবে করে আমরা টপ 10 হাব জিন আমরা পেয়ে যাই। এরপরের কাজ হচ্ছে আমাদের ফাংশনাল পাথওয়ে অ্যানালাইসিস করা, সেখান থেকে প্রোটিন গুলো তারপরে ডাউনলোড করা এবং এগুলোকে কাজে নিয়ে যায় আমাদের ক্যাট কমপ্লিট করা, যেগুলো দ্বারা আমাদের কোর্সে যখন এনরোল করবেন পুরো প্রসেসটা জানতে পারবেন এবং সম্পূর্ণ একটা রিসার্চ পেপার নিজে লিখতে পারবেন। এবং আমাদের রিসেন্টলি অনেকগুলো পেপার অলরেডি সাবমিশনে চলে গিয়েছে এবং অনেকগুলো পাবলিশ হয়েছে। সো আপনারা যখন এই কোর্সটা করবেন, আপনারা নিজেরাই যখন রিসার্চ পেপার প্রডিউস করতে পারবেন, তখন আপনাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হবে এবং এইভাবে আপনারা আস্তে আস্তে সামনে রিসার্চ ফিল্ডে আগাতে পারবেন আর কি। ওকে, আমার সেশনটা এখানেই শেষ হলো। সবাইকে অনেক থ্যাংক ইউ। ভাই এটা Okay. রেকর্ডিং পাওয়া যাবে? Yeah, recording দিয়ে দেওয়া হবে. Riddhi, please do not stop the screen. So, yes, if you have any question, please feel free to ask here. And if you have any confusion regarding the sessions, like the theory or the practical session, you could ask Riddhi. Probably he will show you it again. So, if you have any question, please feel free to ask, and you can discuss with us every time. আচ্ছা, একজন কোশ্চেন করেছেন, হাউ ক্যান আই জেনারেট টু সাইকেল লেআউট। আচ্ছা, এটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে আর কি। আপনি যদি ম্যানুয়ালি ভাবে করতে চান, আপনি Please, ওইভাবে করে Riddhi, সার্কেল। please, Riddhi, could you please share your screen again and show ওকে, him or her again? Okay. ওকে, ওকে। আচ্ছা, আপনি জিজ্ঞাসা করেছেন যে আচ্ছা, দেখা যাচ্ছে কি আমার স্ক্রিন? ওকে, দেখা যাচ্ছে। তো ভাইয়া জিজ্ঞাসা করেছে যে আমরা কি দুইটা সার্কুলার ইয়া করতে পারবো কিনা। তো এটার জন্য আপনাকে ম্যানুয়ালি করতে হবে, কারণ আপনার এটার জন্য আরো অনেক অপশন থাকে। যেমন আপনার হচ্ছে ওয়াই ফাইলে যে এরকম ডিজাইনের আরো অনেক অপশন পাবেন, যেমন এই যে একটা সার্কুলার এখানে। তো এখানে আপনি ডবল সার্কুলার তখনই করবেন যখন আপনি দেখবেন যে আপনার কাছে অনেকগুলো জিন আছে, হ্যাঁ, এবং আপনার প্রয়োজনই পড়তেছে না, কারণ একটা জিন একটা জিনিস সাথে সার্কুলার ভাবেই কানেক্টেড হয়ে আছে, কারণ সবগুলোর একবারে দেখায়। তবুও যদি আপনি করতে চান, আপনাকে এটা পার্সোনালি ভাবে ম্যানুয়ালি করতে হবে আর কি। ম্যানুয়াল ভাবে আপনি সাজাতে পারবেন, কারণ এখানে আপনি ইচ্ছা মতো করে এটাকে ড্র্যাগ করতে পারবেন, ড্র্যাগ করে সরাতে পারবেন। ঠিক আছে, যে আমি সরাইতেছি, এইভাবে আপনি ড্র্যাগ করে করে ম্যানুয়ালি করতে পারবেন, as far as I know. Okay. Next, I missed the first few minutes of the session due to Okay, poor please, internet. Can please you? answer the last question. If we don't get any significant p-value of half gene in pan-cancer analysis or survival analysis or pathological stage plot, etc., in that case, what should we do? Well,
আচ্ছা, এটার ক্ষেত্রে আপনার প্রথমে যে কাজটা করতে হবে, আপনার ডেটার মানটা যাচাই করতে হবে। হ্যাঁ, যে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ডেটা। সো স্যাম্পল সাইজ যথেষ্ট কিনা এবং ডেটা প্রি প্রসেসিং ঠিকভাবে হয়েছে কিনা সেটা চেক করতে হবে আপনাকে। তারপরে আপনাকে স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতি পরিবর্তন করতে হবে, অন্য ধরনের টেস্ট যেমন মাল্টিপল টেস্টিং কারেকশন এগুলো টেস্ট করতে পারেন। যেমন অনেকে কি করে যে মাইক্রো আরএ ডাটা সেট নিয়ে কাজ করতেছে, সেখানে আরএনএ সিকোয়েন্সিং ডাটা সেট নিয়ে আপনি কাজ করতে পারেন। দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় যে ডাটা সেটই প্রবলেম আছে। দেখা যাবে যে অনেকগুলো ডাটা সেট আছে জিও2 কোয়েরির মাধ্যমে আমরা দেখতে পারি যেগুলোর আসলে সিগনিফিকেন্ট ভ্যালুই নাই। ঠিক আছে, কিন্তু সেগুলো ডিফারেন্সিয়াল এক্সপ্রেস, বাট সিগনিফিকেন্ট ভ্যালু কি 0.05 এর থেকে কম কম। Hello? আচ্ছা, ঠিক আছে। আর এগুলো ছাড়া আপনার আপনি যদি ওই স্যাম্পল সংখ্যা একটু বাড়াতে পারেন আর কি, আপনি যে কটা স্যাম্পল নিয়ে কাজ করেছেন তার থেকে বেশি স্যাম্পল নিয়ে কাজ করবেন, এর ফলে দেখা যাবে যে আপনি ওই লেভেলে ডাটা পাচ্ছেন। কারণ আপনি যে কটুক ডাটা নিয়েছেন সেই কটুক ডাটাতে দেখা যাবে যে পি ভ্যালু যদি না পাওয়া যায়, তাহলে এটাতে আপনার কিছু করার নেই, কারণ ডাটাটার পি ভ্যালু তো আপনি এখানে আপনি যদি ম্যানুপুলেট করে দেন, ইটস নট রাইট। সো ইউ হ্যাভ টু গেট মোর ডাটাবেস ফ্রম আদার ডাটাবেসেস। ওকে, দাও রিয়েলমি 123 জিজ্ঞাসা করেছেন যে can network pharmacology be applied in drug repurposing? Yes, absolutely. You can apply network pharmacology align with drug repurposing. You can also apply it in case of drug discovery as well. Uh, ভাই আমি যদি বলি যে আসলে ইট ইজ দ্য বেস, yeah. is the base of repurposed drug. Hmm. So when you identify the main protein or target protein, then you can go to the target identification, and after identify the target, you can go to the drug repurposing or CAT. Okay, so Abid Hassan জিজ্ঞাসা করছে, how can I create a manual database for a specific organism? Which column should use as source and which should be as A's, and from which database? So there are actually several database from where you can manage your data, and also, for preparing your data, we often use R programming, or in case of Geo database, probably with there are some options for analyzing the Geo dataset in Geo database, right? NCBI. Yeah, yeah. There is a term called analyze with geo query। আর এই আপনার হচ্ছে এই জিও ডাটা সেট গুলো থেকে আপনার এটা করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন আর কি। So which HubGen method is best, and can we use multiple method in our project? Yeah, you can use multiple method, And but you can also মানে আপনি পাশাপাশি রেখে দেখতে পারবেন আর কি যে কোনটা obviously. কমন আছে, সেটা আরো ভালো। So yeah. So if you use the multiple method, for example, আপনি যদি হচ্ছে ডিগ্রি ইউজ করেন, বোতলনেক ইউজ করেন, বা বিটুইনেস ইউজ করেন, সো লাইক এইরকম আরো 5-6টা মেথড গুলো যদি ইউজ করেন ফর সিলেক্টিং your hub gene, and then you have to identify the most common hub genes within all of these methods. Okay, this will be the best option. Yeah. Okay, now one more question. How can we determine how strongly a drug binds or interacts with the target molecule involved in Parkinson? So not only for Parkinson disease, actually, for in case of for any disease related protein and ligand, or could be a drug. So to find an interaction between a drug and ligand, you can perform molecular docking. Then we have to perform the molecular dynamic simulation to check the binding stability. But initial process is the docking. You also from the docking results, you can understand the binding strength between this ligand and protein. And we can initially assume that how strongly this drug could be bind within this protein's cavity or within the active site. And after that, for ensuring the binding stability, we have to perform molecular dynamic simulation to check their flexibility and stability, and as well as the energy of binding. Okay, so it could be analyzed by MMPBSA or MMGBSA. One more question about is the session over? No, it's okay. It's totally over. You can just we are just here for some Q&A session. Okay, I already give the link for certificate claim. I'm sharing the link again here.
ভাইয়া একজন আস্ক করেছে, উইল ইউ অফার এনি প্রজেক্ট আফটার কমপ্লিট দ্য কোর্স এন্ড গো ফর দ্য পাবলিকেশন ইফ দ্য Yeah, প্রজেক্ট আর ওয়েল? obviously. We're very appreciative for any course, as I mentioned in our last slide, that obviously we will offer you an position in our future or running projects if there is any. But you have to be selected within the রিয়েল সিলেকশন ক্রাইটেরিয়া। ওকে, ফর এক্সাম্পল আমরা আমাদের ক্লাসগুলো শেষে এবং ক্লাসগুলোর মাঝখানে এনাফ পরিমাণে অ্যাসাইনমেন্ট প্রোভাইড করে থাকি। সো ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর হোম অ্যাসেসমেন্ট, otherwise we cannot select you as you are good enough to writing any manuscripts or for the analysis part as well. সো দ্য সিলেকশন ক্রাইটেরিয়া মেইনলি হচ্ছে যে আমরা আপনাকে আমাদের অ্যাসাইনমেন্ট গুলো দেওয়ার মাধ্যমে যাচাই করবো যে আমরা যে আপনাকে প্রজেক্টে নিব, আমাদের প্রজেক্টে শুধু শুধু নষ্ট হবে কিনা। বিকজ আমাদের এখানে লটস অফ অ্যাজ অ্যাজ আই এম দ্য সিনিয়র পারসন হিয়ার, আমার আমার লটস অফ এক্সপিরিয়েন্স আছে, অ্যান্ড আমি মোর দ্যান 700 পিপল এই পর্যন্ত ট্রেন করেছি, এবং আমার আন্ডারে এখনো পর্যন্ত রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আছে হচ্ছে আমাদের ইন্টার্ন সহ 40। ওকে, অ্যারাউন্ড 40 or 40+। সো এদের মধ্যে সবাই, দে আর নট অল পটেনশিয়াল। ওকে, সো দেখা যাচ্ছে 40-র মধ্যে 15 জন মাত্র পটেনশিয়াল। সো ইটস হিউজ গ্যাপ। সো ইউ হ্যাভ টু বি ডেডিকেটেড ইন ইউর field, otherwise you cannot give any access. Enrichment analysis actually shortly explain করার মতো কোনো টপিকস না, and the meta analysis, um, you can watch some YouTube video, or you can ask also any AI chatbot. Okay, uh, অথবা আপনি আমাদের কোর্সে এনরোল করতে পারেন, এটা আরো হিউজ ভাবে if you শেখানো হবে want, আমাদের। ইফ uh, ইউ ওয়ান্ট। okay. সো ড্রাগ প্রোটিনের সাথে বাইন্ডিং অ্যাফিনিটি ভালো, কনভেনশনাল হাইড্রোজেন বন্ড আছে, কিন্তু অ্যাগনিস্ট অ্যাগনিস্ট না অ্যান্টাগনিস্ট, এটা কিভাবে? ওকে, সো অ্যাগনিস্ট না অ্যান্টাগনিস্ট বুঝতে হলে আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ সিমিলারিটিস এন্ড ডিসিমিলারিটিস এর সাথে আমাদেরকে ম্যাচ করতে হয়। অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট বুঝতে হলে প্রোটিনের ধরনটাও অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্টের দিকেই যেতে হবে, তাই না রিদ্ধি? জি ভাইয়া। সব প্রোটিনের এগেইনস্টে আপনি অ্যাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট মানে ডিজাইন করতে পারবেন না। সো আপনি অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট অ্যাকচুয়ালি অ্যাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট এভাবে হয় যে যদি আপনার ওই প্রোটিনটা অ্যাগনিস্ট বা অ্যান্টাগনিস্টের জন্য পারফেক্ট হয়, দেন আপনাকে 3 ধরনের সিমুলেশন এখানে করতে হয়। ফার্স্ট আনবাউন্ড লিগ্যান্ড, আনবাউন্ড প্রোটিনের, দেন বাউন্ড প্রোটিনের, অ্যান্ড দ্য উইথ দ্য কন্ট্রোল। সো আপনি যদি দেখেন যে আপনার ফ্রি প্রোটিনের যেই স্টেবল পারফরমেন্স, স্টেবল স্ট্রাকচার, লিগ্যান্ড বাইন্ডিং এর পরে তার তার থেকেও ভালো স্টেবিলিটি অর্জন করেছে, দেন ইউ ক্যান সে দ্যাট ইয়েস দিস ইজ অ্যাগনিস্ট, অর আদারওয়াইজ ওইটা অ্যান্টাগনিস্ট হয়ে যাবে। ওকে, এইটা হচ্ছে একদমই বেসিক ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া। সো ডকিং থেকে এটা বোঝাটা টাফ, ডকিং থেকে এটা কখনোই বলতে পারবেন না। ওকে, আবিদ হাসান বলেছে যে ক্যান ইট পসিবল টু পুট অল দ্য নোটস ইন সার্কুলার লেআউট? আরেকজন বলেছে যে হোয়ার ক্যান আই লার্ন সাইটোস্কোপ? আপনি গুগলে লটস অফ টুলস পাবেন, লটস অফ ফ্রি, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি বেটার আন্ডারস্ট্যান্ডেবল কোনো প্ল্যাটফর্ম আছে কিনা, মেবি থাকতে পারে। আপনি গুগল, ইউটিউব দেখতে পারেন। ইউটিউব অ্যাকচুয়ালি ইউটিউব এবং গুগল হচ্ছে ফ্রি স্পেস, আপনাকে জাস্ট প্রপারলি খুঁজতে হবে, মেবি পাবেন। আদারওয়াইজ ইউ ক্যান গেট এনরোল ইন আওয়ার কোর্সেস ফর ক্যান্সার বায়োলজি। ওইখানে আমরা A to Z, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি আপনার আমার প্রোফাইল, আমার গুগল স্কলার প্রোফাইল, আপনি যদি এমডি আহাদ আলিম দিয়ে সার্চ করেন গুগল স্কলার, দেন ইউ উইল see lots of article here where we use cytoscape. Okay, and one more question. Okay, there are lots of questions. ওকে, একজন জিজ্ঞাসা করেছে যে ব্লাইন্ড ডকিং করা নাকি হচ্ছে আপনার কই গেল অ্যাক্টিভ সাইট করা। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের কিন্তু হাবজিন গুলোর মধ্যে কিছু কিছু আপ রেগুলেটেড থাকতে পারে, কিছু কিছু ডাউন রেগুলেটেড থাকতে পারে। তো যদি আপ রেগুলেটেড হয় আমাদের কাজ কি হবে, যে আপ রেগুলেটরটাকে আমাকে থামাতে হবে। সেজন্য আমাদের অ্যাক্টিভ সাইটে যাই যখন বাইন্ড, তখন আমাদের অ্যাক্টিভ সাইট করাই বেটার। কারণ আমাদের যখন অ্যাক্টিভ সাইটে যখন যাই বাইন্ড করবে, তখন আমরা কি করবো, ওটাকে বন্ধ করতে পারবো, ইনঅ্যাক্টিভ করতে পারবো। কিন্তু ডাউন রেগুলেটেড হলে তাকে কিন্তু আমরা
অ্যাক্টিভ সাইটে যদি বাইন্ড করি সেটা আরো ডাউন রেগুলেটেড হয়ে যাবে, তাই না? সেটা তো আমাদের জন্য আরো ক্ষতিকর। তো সেক্ষেত্রে আমরা সেটার অ্যালোস্টেরিক সাইটে বাইন্ড করব, সেক্ষেত্রে আমরা ব্লাইন্ড ডকিং করব। সো এটা 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 অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রোটিন টু প্রোটিনেও ডিপেন্ড করে। সো আপনার প্রোটিন স্ট্রাকচার গুলো নেওয়ার ক্ষেত্রেও আমাদেরকে অনেকটা বেশি সতর্ক থাকতে হবে যে আমরা কোন ধরনের স্ট্রাকচার গুলো নিচ্ছি। সো ইজ দেয়ার ডিফারেন্ট মেথড ফর মেটালোপ্রোটিন ডকিং? মেটালোপ্রোটিন ডকিং এর ক্ষেত্রে আপনার মেবি আপনি বোঝাতে চাচ্ছেন যে মেটাল প্রোটিন ডকিং এর ক্ষেত্রে স্পেশালি ফর ইনঅর্গানিক মলিকিউলস কম্পাউন্ড। ওকে, এখানে আপনি বেশ কিছু ধরনের অনলাইন টুলস পাবেন যেগুলো হচ্ছে ডাটাবেস, আপনি সেগুলো এক্সপ্লোর করতে পারেন। If I inhibit a protein, will it protein associated with that particular action also be affected? So with the একটু অ্যান্সার করো। কি ভাই, কোশ্চেনটা একটু আর কি, মানে বুঝাতে পারে নাই নাকি সেটাই দেখতেছি যে। আচ্ছা, আচ্ছা, উইল দ্য প্রোটিন অ্যাসোসিয়েটেড উইথ যেহেতু দ্য আপনি পার্টিকুলার আপনি চাইলে হচ্ছে আনমিউট করে আপনার কোশ্চেনটা বাংলায় এক্সপ্লেইন করতে পারেন যে অ্যাকশন অলসো বি এফেক্টেড। অ্যাকচুয়ালি আমি একটু কোশ্চেনটা করতে চাচ্ছিলাম যে সাপোজ হ্যাঁ, আমি একটা ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করতেছি, হুম, ব্রেস্ট ক্যান্সারের একটা প্রোটিন নিয়ে কাজ করতেছি আর কি। তো ব্রেস্ট ক্যান্সারের তো অনেকগুলো প্রোটিন থাকে, তো হ্যাঁ। আমি কি জানতে পারি যে আমার ওই প্রোটিনটার সাথে বাকি প্রোটিন